নমস্কার বন্ধুরা, আমার নাম কামনা রায় এবং আমি আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা কারণ আমি কোনো ভিডিও বানাই না বা আমি কোনো ব্লগার নই যে আমি ভিডিও বানাবো। আমি এই ভিডিওটা বানাচ্ছি কিছু কথা শেয়ার করার জন্য সবার সাথে। যদি আপনাদের মনে হয় এই কথাগুলো আপনাদের কোনো কাজে লেগেছে বা উপকারে এসেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা যদি আরও কিছু জানতে চান, তাহলে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে জানাবো। আমি কিছু একটা সমস্যার জন্য আমি জুলাই মাস থেকে একটা আমার পিছনে ব্যাক পেনে একটা ব্যথা হচ্ছিল প্রচণ্ড। তা সেটা এরকম নয় যে আমার সাধারণ স্বাভাবিক জীবনযাপন করতে অসম্ভব হচ্ছিল না বা অসুবিধা হচ্ছিল, তা নয়। একটা ব্যথা হচ্ছিল, একটা ঘাড়ের এই পোর্শনে একটা ব্যথা হচ্ছিল। তখন আমি কাজকর্ম করছি, ব্যথাও হচ্ছে। তা আমি ওষুধ নর্মালি ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে, আমরা সবাই ভাবি যে আমাদের শোয়ার কম বেশির জন্য ব্যথা হয়, ডিসপেন্সারি থেকে ওষুধ নিয়ে ওষুধ খেয়ে ব্যথাটা কমে যেত, আবার কাজ করতাম। এরকম করতে করতে চলছিল। তারপরে গত দুর্গাপূজার পরে ভাইফোঁটার পরের দিন, ভাইফোঁটার দিন যেহেতু স্বাভাবিক একটু ভাইফোঁটার রান্নাবাড়া, ভাইদের ফোঁটা টোটা দেওয়া, এই একটা সমাবেশেতে একটু বেশি প্রেশার হয়েছিল, শরীরে একটু ধকল হয়েছিল। সেই জন্য রাত্রেবেলা আমার প্রচণ্ড একটা ব্যথা হয়। তখন আমি পরের দিন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে বললো একটা এক্সরে করতে। তখন এক্সরে করার পরে জানতে পারলাম যে আমার স্পাইনাল কর্ড, যে এখানে আমাদের যে এখান থেকে যে C0, C1, C2, C3 করে 7 অবধি, এখান থেকে এই পোর্শনটার মধ্যে আমাদের 7টা ভার্টিব্রা থাকে। সেই ভার্টিব্রার মধ্যে আমার C2 এবং C3 সরে গেছে এবং ওখানকার যে নার্ভসটা বের হয়েছে সেটা গিয়ে একটা গ্যাপের মধ্যে গিয়ে ওটা চাপা পড়ে গিয়েছে। তা এই কারণে আমার এই পোর্শনে ব্যথা হচ্ছিল। তা আমি ডাক্তারকে বললাম যে আমার বাঁ সাইডে ব্যথা হচ্ছে, এই পোর্শনটা এই সাইডটা আমার পুরো ব্যথাটা হয়। তখন আমাকে ডাক্তার বললো যে এক্সরে করতে। আমি এক্সরে করে যখন ডাক্তারকে দেখালাম, ডাক্তার বলছে আপনার রাইট সাইডে ডান পাশে আপনার ব্যথা। তা আপনি ডান পাশে আপনার প্রবলেম, আপনার ডান পাশে স্পাইনাল কর্ডটা সরে গিয়েছে, বেঁকে গিয়েছে, সার্ভাইকাল স্পন্ডিলাইটিস আপনার। সেই জন্য 1 মাসের ওষুধ দিল আমাকে। ওষুধ দেওয়ার পরে কোন ডাক্তার দেখিয়েছি আমি আলিপুরদুয়ারে কোন ডাক্তার দেখিয়েছি বা কি সেটা আমি বলছি না, তবে আমি দেখিয়েছি অর্থোপেডিক, সেটাই আমি বললাম। তা 1 মাসের ওষুধ দিলে এবং 1 মাস পুরো রেস্টে আমাকে থাকতে বললো। সেই হিসাবে আমি আমার অফিস থেকে ছুটি নিয়ে 1 মাস রেস্ট নিলাম। কিন্তু আমার মনের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধলো যে আমার প্রবলেম হচ্ছে বাঁ সাইডে, কিন্তু আমাকে ডাক্তার সবসময় বলছে আমার ডান সাইডে প্রবলেম, ব্যাপারটা কি? কিন্তু তখন আমি গৌহাটি এমসে গেলাম ওখানের অর্থোপেডিক দেখাতে। সেই 1 মাসের রেস্টের মধ্যে গৌহাটি এমসে গেলাম, সেখানের অর্থোপেডিককে দেখালাম। তা সেখানকার অর্থোপেডিক আমার সেই এক্সরে রিপোর্ট দেখলো। দেখার পরে এক্সরে রিপোর্ট এবং এখানে যে আলিপুরদুয়ারে করেছি সেই এক্সরে রিপোর্ট এবং সেখানে সিটি স্ক্যানও করিয়েছিল। দেখার পরে বললো যে আপনার তো স্পন্ডিলাইটিস সার্ভাইকাল, তা আপনি কিছু ফিজিওথেরাপি এবং কন্টিনিউ করুন এবং 1 মাসের ওষুধ দিচ্ছি, এগুলো খান, রেস্টে থাকুন। তখন আমি বললাম যে ডাক্তারবাবু, আমাকে তো আপনিও বলছেন আমার ডান পাশে প্রবলেম, তা কিন্তু আমার কিন্তু সবসময় বাঁ পাশে, লেফট সাইডটা আমার প্রচণ্ড ঘাড়ের থেকে বাঁ হাত থেকে আমার ব্যথাটা সরে যায়, আর পিঠের অর্ধেক থেকে ব্যথাটা আমার বাঁ সাইড থেকে ঘোরাফেরা করে। আর হাতের মধ্যে, হাতের এই জায়গাগুলো এই ফিঙ্গার স্টিপগুলোতে ঝিরি ঝিরি একটা মাঝে মাঝে অনুভব হয়। তখন ডাক্তার কি মনে করলো, বললো যে আপনি একবার না নিউরোসার্জনকে দেখিয়ে নিন। তা আমি ওখানেই ওই এমসেই কী করলাম, সময় না নষ্ট করে সঙ্গে সঙ্গে নিচে এসে টোকন কেটে নিউরোসার্জনের কাছে গেলাম। তা নিউরোসার্জনকে দেখালাম। নিউরোসার্জনকে দেখানোর পরে উনি আমাকে এমআরআই করতে বললো। তো এমআরআই করলাম। এমআরআই করার পরে আমি জানতে পারলাম যে আমার স্পন্ডিলাইটিস
তো অবশ্যই, কিন্তু আমার যে C2 এবং C3 এই দুটো ভার্টিব্রা আমার সরে গিয়ে ওখানে যে জেলটা বেরিয়ে গিয়ে ওখানে যে নার্ভটা বের হয়েছে সেটাকে ওরা চাপা দিয়ে রেখেছে। তার জন্য আমার এই বা পোর্শনে আমার হাতের মধ্যে ঝিরিঝিরি ভাব একটা মানে সমস্যা হচ্ছিলো, ব্যথা হচ্ছিলো, পিঠের ব্যাক সাইডে একটা ব্যথা হচ্ছে। সেই কারণে তো উনি বললেন যে আপনার হাতে 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে যদি আপনি সার্জারি না করেন আপনি চলাফেরা করতে পারবেন না, মানে পুরো প্যারালাইসিস হয়ে যাবেন, হ্যাঁ, যে কোনো মুহূর্তে আপনার কাছে মানে সার্জারি আপনাকে মাস্ট করতেই হবে। এটা শুনে স্বাভাবিক আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার একটা ছেলে আছে, ছেলে 9-এ পড়ে, প্রচণ্ড পড়াশোনার টাফ, তার মধ্যে আমি যেহেতু ওর মানে সমস্ত কিছু এখন কি করব। আর আমরা মধ্যবিত্ত ঘরের লোকজন এতগুলো টাকা ব্যয় করে যে একটা সার্জারি করব সেটাও ফট করে টাকা জোগাড় করা আমাদের পক্ষে খুবই কষ্টকর। নানা রকম চিন্তাভাবনা, আমি প্রচণ্ড ডিপ্রেশনে পড়েছি। তো তখন আমার দাদা বললো যে ঠিক আছে আমরা দিল্লি এমসে ট্রাই করবো, কিন্তু দিল্লি এমসে ট্রাই করতে গেলে ওখানকার পরিস্থিতি, ওখানে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া বা এসে সেই সময়টুকু আমার হাতে নেই, কারণ আমাকে অফিস এতদিন সময় দিবে না। আর আমি যদি অফিস না যাই তাহলে রোজগার করব কি, খাবো কি, এবং আমি যদি বিছনায় পড়ে থাকি আমি খাবো কি, রোগের চিকিৎসা করবো কি দিয়ে, এবং আমার বাচ্চাকে কে দেখবে। নানা রকম চিন্তা ভাবনা করে তারপরে যাই হোক আমার দাদা নানা রকম সোর্স লাগিয়ে দিল্লি এমসে একটা মানে চেষ্টা করেছিল যে তাড়াতাড়ি যাতে আমাদের চিকিৎসাটা শুরু হয়। তখন আমাকে আমার এক কলিগ বললো যে ব্যাঙ্গালোরে নিমান্সে যেতে। তখন ওখানে যাওয়ার আগে সেই ব্যাঙ্গালোরে এই নিমান্স এখানে যাওয়ার আগে আমাকে বিভিন্ন লোকে বিভিন্ন রকমভাবে ভয় দেখাতে শুরু করলো যে ওখানে যাওয়ার আগে আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, যদি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না যাওয়া হয় ওখানে গিয়ে অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই মুশকিল, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে, এবং কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে কোনো তার ঠিক ঠিকানা নেই, হয়তো 15 দিন 1 মাসও লেগে যেতে পারে, বিভিন্ন রকম। তারপরে এরকম শুনে অনেক রকম হয়তো তারপর অনলাইনেও ট্রাই করলাম, অনলাইনেও সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও খুব টাফ, বিভিন্ন রকম। তা যাই হোক যেটাই হোক না, ভাবলাম যে ঠিক আছে একবার ট্রাই নেই, ওখানে 15 দিন থাকতে হলে থাকতেই হবে, কিন্তু যাই তো আগে। তখন আমি আমার হাজব্যান্ডের সাথে দিল্লি এসে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দিলাম। একদিন দুদিনের চিন্তাভাবনাতে আমরা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা দিলাম। টিকিট করলাম এবং টিকিট কনফার্মেশনও একটা হয়েছে একটা হয়নি, যাই হোক সেইভাবে খুব কষ্ট করে ব্যাঙ্গালোরে গিয়েছি। যাওয়ার পরে সেখানে একটা হোটেল নিলাম। ওই নিমান্সের আশেপাশে প্রচুর হোটেল পাওয়া যায়, হ্যাঁ, আপনাদের ওখানে গেলে কোনো অসুবিধা হবে না। দিল্লি ব্যাঙ্গালুরু SMVT স্টেশনে নেমে ওখান থেকে আপনারা 500-600 টাকা অটো ভাড়া পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা সমস্যার গলিতে যাবেন, ওখানে দেখবেন লাইন দিয়ে প্রচুর হোটেল আছে, 500, 600, 700 বিভিন্ন রেঞ্জের আছে, এবং আপনারা ওখানে গ্যাস ভাড়া বা মানে সমস্ত কিছু ভাড়া পেয়ে যাবেন। সেখানে রান্নাবাড়ি করে আপনারা নিজেরা খেতেও পারেন বা হোটেলেও খেতে পারেন, পাশাপাশি অনেক বাঙালি হোটেল আছে, অসুবিধার কিছুই নেই। আর পরে আমরা ওখানে গেলাম, সেদিন আমরা শুক্রবার রাতে আমরা 12টার সময় পৌঁছালাম। 12টার সময় আমরা প্রিন্স নামে ওই হোটেলে গেলাম। আমি এই প্রিন্স নামে হোটেলের আমি ফোন নাম্বার এবং অ্যাড্রেস আমি সব দিয়ে দিব। সেখানে গিয়ে আমরা সেই রাতে আমরা 2 ঘন্টার মতো ঘুমিয়েছি। ভোর 4টার সময় উঠে আমরা নিমান্সে গেলাম। ওখানে সারা রাত হোটেলের নিচে আপনারা অটো, যে ভোর 4টার সময় বা ভোর 3টার সময় আমরা কীভাবে হসপিটালে যাব, অচেনা রাস্তা চিনব না, বা সেখান থেকে আপনারা হাঁটা পথেও যেতে পারেন। হাঁটা পথে গেলে আপনাদের 500 মিটারের মতো দূর হবে, হাঁটলে 15-20 মিনিট লাগবে, বা আপনারা অটো করেও যেতে পারেন। অটো ভাড়া 30 টাকা নেবে, সেটা আপনারা 2 জন যান 3 জন যান অটো ভাড়া 30 টাকা। তা সেখানে রাত্রে সারা রাত ধরে অটো পাবেন আপনারা, তার জন্য আপনারা হসপিটালে পৌঁছাতে কোনো রকম অসুবিধা হবে না। সেটা রাতে 3টা হোক 4টা হোক কোনো অসুবিধা হবে না, হোটেলের নিচেই সব অটোগুলো থাকে।
আমরা সেখান থেকে আমরা অটো একটা নিয়ে আমরা রাত্রিবেলা ভোর 4টার সময় সেই নিমাইন্সের সামনে গেলাম। তা সেদিন ছিল শনিবার, গিয়ে দেখলাম বিশাল লম্বা লাইন, আমাদের আগের থেকে 70-80 জন লাইনে দাঁড়িয়ে আছে। তা আমরাও গিয়ে দাঁড়ালাম লাইনে। তা ওখানকার যে সিস্টেম এবং ওখানকার যে পরিবেশ এবং ওখানকার যে ব্যবহার, সেগুলো দেখেই মনে হয় যে রুগী অর্ধেক সুস্থ হয়ে যাবে। আমাদের এখানকার মতো নয়। আমাদের এখানে এত এত টাকা খরচ করেও ফুল চিকিৎসা যেটা আমার সাথে হচ্ছিল। তারপরে ওখানে যাওয়ার পরে দেখলাম যে সবার হাতে ঠিক 7টার সময়, ভোর 4টার থেকে মানে লাইনে দাঁড়ালাম, ঠিক 7টার সময় ওখানে যারা লাইনে দাঁড়িয়ে আছে কাউকে এগোতে, মানে সবার হাতে হাতে একটা টোকন দিয়ে গেল। সেই টোকন অনুযায়ী আপনি দাঁড়িয়ে থাকবেন। তারপরে আপনার 8টার দিকে আস্তে আস্তে লাইন এগোতে থাকবে। 8টার থেকে সেই টোকন নিয়ে আপনি আগাবেন। সেই টোকন নিয়ে আপনি যখন এগোবেন, একটার পর একটা প্রসেস হবে। ওখানে যাওয়ার পরে আপনাকে সেই টোকন নাম্বারটা দিতে হবে। সেখানে গার্ডরা বসেই থাকে কম্পিউটারের সামনে। ওনারা আপনাদের আধার কার্ড নেবে, আধার কার্ড নিয়ে আপনাদের সমস্ত নাম রেজিস্টার করবে। রেজিস্টার করার পরে আপনার ছবি তুলে আপনার নাম রেজিস্টার হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনাকে একটা নাম্বার দেবে। সেই নাম্বার নিয়ে বিশাল একটা বড় হল ঘর আছে, সেখানে অনেক চেয়ার আছে, ওখানে গিয়ে বসবেন। ওখানে গিয়ে বসার পরে স্ক্রিনের উপরে যেরকম ব্যাংকে হয় না, যে আপনারা টোকনটা নিয়ে বসে থাকবেন, স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে যে এত নাম্বার কাউন্টারে আপনাকে যেতে হবে। আপনার যদি 14 নাম্বার থাকে, স্ক্রিনে উঠলো যে 14 নাম্বার 7 নাম্বার কাউন্টারে বা 4 নাম্বার কাউন্টারে যেতে হবে। আপনি 100 টাকা হাতে রেডি রাখবেন। আপনারাও স্ক্রিনে দেখতে থাকবেন। আপনার যখন নাম্বারটা আসবে যে এত নাম্বার, সেই নাম্বার অনুযায়ী সামনে কাউন্টারগুলো এক এক করে আছে, সেই কাউন্টারে আপনি যাবেন। যাওয়ার পরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কী প্রবলেম। আপনি আপনার প্রবলেমটা বলবেন এবং 100 টাকা দিয়ে তারপর ওনারা 100 টাকা চাইবে। যাওয়ার পরে এরকম একটা বই আপনাদেরকে দেবে। এই বইটা নিয়ে এরকম একটা বই, এবং সেই বইয়ের মধ্যে এরকম একটা এন্ট্রি নাম্বার, এরকম টোকন নাম্বারটা এখানে সমস্ত কিছু দেওয়া আছে, এবং সেটা আপনাদেরকে দেবে। সেটা নিয়ে আপনার সেই বিলিংটা দেবে। সে এরকম আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু সামনে নিয়ে দেখাচ্ছি বিষয়টা, যে এরকম আপনাদের সমস্ত হয়তো দেখাচ্ছি, এরকম সমস্ত নাম নথিভুক্ত করা থাকবে। সেই অনুযায়ী আপনারা যাবেন। যাওয়ার পরে আপনাদেরকে বলে দেবে যে গেট নাম্বার 1-এ যেতে বা গেট নাম্বার 2-তে যেতে, এরকম যেতে বলবে। আরেকটা কথা বলি, আপনি যদি ফার্স্ট টাইম যান, ওখানে দেখবেন দুটো লাইন হবে। যারা ফার্স্ট টাইম যাবে তাদের একটা লাইন হবে, এবং যারা সেকেন্ড টাইম যাবে ফলো আপ তাদের জন্য আরেকটা লাইন হবে। দুটো পাশাপাশি লাইন হবে। সেটা আপনি ওখানে গিয়ে জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করলেই আপনাদেরকে বলে দেবে যে আপনি চেক আপে এসেছেন বা সেকেন্ড টাইম এসেছেন। তাহলে বলে দেবে যে আপনি কোন লাইনটাতে দাঁড়াবেন, বলে দেবে। যদি আপনি ফার্স্ট টাইম আসেন তাহলে সেই লাইনটা, আর যদি সেকেন্ড টাইম যান তাহলে আপনার হাতে তো এই বইটা থাকলোই, তাহলে আপনাকে আর এই বইটা করতে হবে না। আপনাকে ওই টোকন নাম্বার অনুযায়ী ওখানে গিয়ে এই বইটা দিলে ওনারা আবার চেক আপ বলে ইস্যু করে আপনাকে দিয়ে দেয়। আর ফার্স্ট টাইম যদি যান তাহলে আপনাকে 100 টাকা দিয়ে এই বইটা রেজিস্টার করতে হবে। তারপরে আপনারা সেই গেট অনুযায়ী যাবেন। বইটা রেজিস্টার হয়ে যাওয়ার পরে বলে দিবে যে আপনাদেরকে এত নাম্বার গেটে যেতে হবে। সেখানে যাবেন, গিয়ে এই বইটা আপনারা জমা দেবেন। ওখানে লোক থাকবে, জমা দেবেন। জমা দিয়ে ওখানে অনেক চেয়ার থাকে, পাশা থাকে, ওয়েটিং রুম, সেখানে আপনারা বসে থাকবেন। বসে থাকার পরে কিছুক্ষণ পরেই দেখবেন 10 জন 12 জন করে নাম ডাকবে। যখন আপনার নাম ডাকবে তখন আপনি চলে যাবেন। আপনার সাথে আপনার যে পেশেন্টের সাথে একজন অ্যাটেন্ডার থাকবে, তাকে অ্যালাউ করবে ভেতরে, আর বাকি আদার্স কাউকে অ্যালাউ করবে না। সে যাবে, যাওয়ার পরে আপনাকে এই বইটা দিয়ে আপনাকে বলবে যে আপনি অমুকখানে, মানে একটা হল ঘরের মধ্যে লাইন করে সারি দিয়ে অনেকগুলো চেয়ার বসা থাকে, মানে আপনাকে যে কাউন্টার, মানে যেই চেম্বারে যেতে হবে সেই চেম্বারে ওনারাই বলে দিয়ে যে আপনি অত নম্বর চেম্বারে গিয়ে বসুন, সামনে গিয়ে বসুন। আপনি যাবেন সেই চেম্বারে গিয়ে দেখবেন যে সামনে অনেক লাইন দিয়ে চেয়ার বসে আছে বা লাইন দিয়ে লোক বসে আছে। আপনি ওই অনুযায়ী লাইন দিয়ে বসে যাবেন। বসে যাওয়ার পরে এক এক করে লাইন দিয়ে ঢুকবেন, চেক আপ করে বেরিয়ে যাবে, তখন আপনি এগিয়ে যাবেন। এইভাবে ওখানে যাওয়ার পরে ওখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কী প্রবলেম, কী সমস্যা, সমস্ত কিছু ওনারা ডিটেলস নেবে এবং আপনাকে চেক আপ করবে, আপনার কী সমস্যা হয়েছে না হয়েছে, এবং আপনার
আপনার যদি প্রিভিয়াস কোনো রেকর্ড থাকে বা আপনি এখানে যে ডাক্তার দেখিয়েছেন, লোকালে যে ডাক্তার দেখিয়েছেন, তার এক্সরে এমআরআই যাই থাকুক না কেন, সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে রাখবেন, সেগুলো নিয়ে যাবেন, সেগুলো দেখবে। দেখার পরে ওনারা আপনাকে বলে দেবে এই বইটাতে এখানে সমস্ত কিছু ওনারা আপনার কাছে শুনে নিন, এখানে সমস্ত কিছু আপনাকে চেক করে এখানে সমস্ত কিছু লিখে এই বইটা আপনাকে বলে দেবে যে আপনি এত নাম্বার গেটে যান, যত নাম্বার গেটে যেতে বলবে সেই গেটে গিয়ে আপনি আবার এটা জমা দেবেন। সেখানে জমা দিয়ে সেখানেও ওয়েট করবেন। সেখানে ওয়েট করার পরে কিছুক্ষণ পরে নাম ডাকবে, কিছুক্ষণ পর পর নাম ডাকবেন। যখন আপনার নাম ডাকবে তখন আপনাকে বলবে যে আপনি এত নাম্বার রুমে গিয়ে ওয়েট করুন, আপনাকে আর তখন এই বইটা দেবে না, অটোমেটিকলি সেটা সিনিয়র ডাক্তার, এতক্ষণ জুনিয়র ডাক্তাররা দেখে ওটা তো চলে গেল, তারপরে সিনিয়র ডাক্তারের রুমের সামনে আপনার এটা চলে যাবে, অটোমেটিকলি ওখানে চলে যাবে। আপনি গিয়ে শুধু ওই রুমের সামনে, চেম্বারের সামনে ওয়েট করবেন। আপনাকে যখন ডাক্তার ডাকবে বা ফার্দার ডাক্তার কোনো সময় ডাক্তার নিজেই বেরিয়ে এসে আপনাকে যে জিজ্ঞেস করে আপনাকে নিয়ে যাবে ভেতরে, যাওয়ার পরে ওখানে আপনাকে দেখবে। দেখার পরে যদি মনে করে যে ওনাদের সার্জারি করতে হবে তো করতে হবে, সেটা বলে দেবে। যদি মনে করে যে সার্জারি করতে হবে না সেটাও বলে দেবে। আর যদি মনে করে যে ওনাদের কোনো টেস্ট করার ব্যাপার আছে তাহলে ওনারা টেস্ট লিখে দিবে এবং সেই টেস্টগুলো আপনারা বাইরে করিয়ে নেবেন। আরেকটা ব্যাপার, আপনি যদি শনিবার দেখালে আপনার যদি কোনো টেস্ট থাকে সেই এক সপ্তাহ ধরে সেই টেস্টগুলো করাবেন, আবার পরের শনিবারেই ডাক্তার আপনাকে দেখবে এবং সেই ডাক্তারই দেখবে, এছাড়া সারা সপ্তাহের মধ্যে কোনো দিনই দেখবে না। এটাই ওখানকার নিয়ম। যদি আপনি শুক্রবার দেখান, পরের শুক্রবারে গিয়ে আবার ডাক্তার আপনাকে দেখবে, তার আগে আপনাকে দেখবে না। তার মাঝখানে আপনি সেই টেস্টগুলো করিয়ে নেবেন, করিয়ে পরের শুক্রবার আপনি দেখাবেন। তা আমার যেহেতু আগে থেকে এমআরআই করা ছিল সেই জন্য আমাকে আর এমআরআই করতে হয়নি। আমাকে বলে দিয়েছে 3 মাসের ওষুধ দিয়েছে এবং এক্সারসাইজ দিয়েছে এবং কোথায় গিয়ে ফিজিওথেরাপি করতে হবে সেইটা আবার সেই নিমান্সের ভিতরে সেই ডাক্তারের কাছে আমাকে রেফার করেছে। আমি সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে আবার 50 টাকার একটা টোকন কেটে সেই ডাক্তারের সাথে এসে কনসাল্ট করে সেখানে আবার আমার ফিজিওথেরাপি হয়েছে। সেটা নিয়ে আমি এখন এসেছি বাড়িতে এবং আমি খুব ভালো আছি। এবং ওখানকার যে ব্যবহার এবং ওখানকার যে পরিবেশ এবং ওখানকার যে সিস্টেমেটিক, এটাতে সত্যি হ্যাঁ প্রচুর লোকের পেশেন্ট, প্রচুর ভিড়, সব জায়গা থেকে, সারা ভারতবর্ষ থেকে লোক আসছে, বাংলাদেশ থেকে লোক আসছে, সব জায়গা থেকে লোক আসছে, কিন্তু এতটুকু ওখানে ওয়েট করতে হয় না বা এতটুকু ওখানে সে হয় না। আমাদের এখানে একটা ডাক্তার দেখাতে যাওয়া মানে ডাক্তারের সামনে নাম লিখিয়ে বসে থাকতে মানে আমরা বিরক্ত হয়ে যাই, অসহ্য লেগে যায়। তারপরে তো আপনাকে দেখার পরে বিভিন্ন রকম টেস্ট তো আপনাদেরকে দিবে, মানে এক গাদা ব্লাড টেস্ট, এই টেস্ট ওই টেস্ট, হেন তেন অনেক কিছু দিয়ে দিবে। কিন্তু ওখানে একটাই ভালো, যদি ওদের প্রয়োজন মনে হয় তবেই আপনাকে টেস্ট দেবে, আদারওয়াইজ আপনাকে কোনো টেস্ট ওনারা দিবে না। যদি মনে করে যে যেটা করা আছে সেটাই এনাফ, কিন্তু এক্সট্রা বাড়তি কোনো টেস্ট ওরা দেয় না, টেস্ট করতে দেয় না। এটা ওদের খুবই মানে ভালো লাগলো আমার এই দিকটা। আমরা এখানে সাধারণ একটা যদি জ্বরের জন্য যাই বা সাধারণ একটা আমাদের হাত কেটে গেছে, মানলাম এখানে একটা হাত কেটে গেছে, তার জন্য যদি যাই তাহলে আমাদের 10টা ব্লাড টেস্ট লিখে দেবে, এখানে এটা দেয় না। এই জন্য মানে খুবই ভালো লাগলো। আরেকটা কথা, যাওয়ার আগে যে মানুষ সবাই ভয় পায়, সেই ভয়টা যাতে না পায়, ওখানে যান, অফলাইনে করুন। অনলাইনে যে করে যেতে হবে তার কোনো মানে নেই, অফলাইনে করুন। অনলাইনে করে গেলে অবশ্যই ভালো, কিন্তু অনলাইনে গেলেও আপনাকে লাইনে দাঁড়াতে হবে এবং ভোরবেলা গিয়েই লাইনে দাঁড়াতে হবে, 100 টাকা দিয়ে নাম রেজিস্টার করতে হবে, এই বইটা নিতে হবে, সবই প্রসেস করতে হবে। এবং অফলাইনেও যদি করেন তাহলেও যান, তাহলেও কোনো অসুবিধা নেই। আপনি যেদিন যাবেন সেদিনই আবার আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন এবং সেদিনই ডাক্তার দেখাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে যাওয়ার আগে আমাকে যেভাবে লোকালে প্রচুর লোক ভয় দেখিয়েছিল, ওখানে যাওয়ার পরে আমি দেখলাম কোনো অসুবিধা নেই। এত পেশেন্টের চাপ ওখানটায়, তারপরেও ওনারা হাসি মুখে যে পরিষেবাটা দিচ্ছে, সত্যি খুব ভাবার ব্যাপার। আমাদের এখানে সেই পরিষেবাটা আমরা কোনোভাবেই পাই না। এবং আমরা যদি একটা সাধারণ, আমাদের যদি একটা জ্বরও হয়, তাও আমরা ডাক্তারের কাছে যাওয়ার আগে ভাবি যে 10,000 টাকা আমাদেরকে নিয়ে যেতে হবে, কারণ আমাদের টেস্টই হয়তো 5-6 হাজার টাকার লিখবে। সেই জন্য আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থাটা ব্যয়বহুল্য,
বাইরে আমাদের যেতে হয়, বাইরে যাওয়ার জন্য খরচা, খাওয়া দাওয়া, হোটেল খরচা, এগুলোর জন্যই আমাদের প্রচুর খরচা হয়ে যায়। না হলে আমি মনে করি ওখানে চিকিৎসার জন্য সেরকম কোনো খরচা হয় না। আমাদের মতো সাধারণ লোকজনরা, মধ্যবিত্ত ঘরের লোকজনরা ওখানে গিয়ে চিকিৎসা করা অবশ্যই ভালো, কিন্তু ওখানে গিয়ে চিকিৎসা করতে গেলেও তো আমাদের প্রচুর একটা টাকা লাগে, কারণ আমাদের ওখানে যেতে হবে, খেতে হবে, থাকতে হবে। তার জন্য আমি বলবো যে আমাদের দেশে, মানে আমাদের রাজ্যে কবে এই পরিবেশটা তৈরি হবে, চিকিৎসা এবং শিক্ষা, এই পরিবেশগুলো কবে তৈরি হবে সেটাই ভাবার বিষয়। হলে আমাদের মতো সাধারণ মানুষরা, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের লোকেরা বেঁচে যেত। কারণ যার বাড়িতে একজনের রোজগার করার, তার বাড়িতে যদি কোনো একটা কঠিন রোগ হয়, তাহলে সেই পরিবারটার কী পরিস্থিতি হয় বা তার মানসিক অবস্থা কী হয়, সেটা হয়তো আমার থেকে ভালো কেউ জানে না। কারণ আমি জানি, আমি যদি বিছনায় পড়ে যাই, আমার সংসারটা অচল হয়ে যাবে। সেই সংসার চালানো, আমার বাচ্চাটাকে কে দেখবে, খুবই চাপের হয়ে যাবে। সেই জন্য আমি মনে করি আমার মতো প্রত্যেকটা ঘরে ঘরে একই কথা, একই গল্প। সেই জন্য আমি চাইবো যে আপনারা কোনো রকম ভয় না পেয়ে, কারো প্রলোভনে না এসে, এবং এখানে এত প্রচুর টাকা খরচা না করে, যদি মনে হয় যে আমার একটু সন্দেহ লাগছে, সঙ্গে সঙ্গে আপনারা সেই টাকাটা আবার এখানে এই ডাক্তার নয় ওই ডাক্তার, এখানে নেয় ওখানে, এই করে 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 এখানেই 50-60 হাজার টাকা খরচা, তাহলে ওই 50-60 হাজার আমি বাইরের চিকিৎসা বাবদ খরচা করে আসি, তাহলে মনে হবে যে এখানে যে ভুল চিকিৎসাটা হয় তার থেকে ওখানে ভালো চিকিৎসা হবে। আমি যখন ট্রেনে যাচ্ছিলাম, আমার পাশেই আমার সাথে একজন যাচ্ছিল, তাদের এখানে কুচবিহার আলিপুরে ভুল চিকিৎসা করে করে সেই পেশেন্ট হাঁটা চলার অবস্থা বন্ধ হয়ে গিয়েছিলো। তাকে ম্যালেরিয়ার চিকিৎসা, টাইফয়েডের চিকিৎসা, এমনকি বোন টিবির চিকিৎসা, এমন কোনো চিকিৎসা নেই তার করেনি। সব কিছু সাসপেক্টের উপর করেছে, যে হয়তো এটা হতে পারে, হয়তো ওটা হতে পারে। এখানে যে টেস্ট করিয়েছে, টেস্টগুলোতে কোনো ধরা পড়েনি যে কী কারণে হচ্ছে। আমাদের এখানে টেস্ট করার ব্যবস্থাও খুবই খারাপ। যেই টেস্টটা আমরা করিয়েছি, যেই ব্লাড টেস্টটা করেছি, বা যে এক্সরেটা করেছি, বা যে আলট্রাসোনোগ্রাফিটা করেছি, সেটা যে একদমই ঠিকঠাক এসেছে সেটা নিয়েও সন্দেহ। সেই জন্য সেই রোগীটা হাঁটাচলা করতে পারছিল না, ট্রেনের মধ্যে খুব কষ্ট করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমরা যেই হোটেলে ছিলাম সেখানেই ছিল। ওখানে যাওয়ার পরে সমস্ত টেস্ট করে ওনাকে খালি 2টা ইঞ্জেকশন দিয়েছে আর 1 মাসের ওষুধ দিয়েছে। সে এখন ওখানে ব্যাঙ্গালোরে যে 2টা ইঞ্জেকশন দিয়েছে, তখন থেকেই সে একটু একটু করে একা একা হাঁটাচলা করতে পারছিল। যে পেশেন্টটা আলিপুরদুয়ারে একদমই হাঁটাচলা তার বন্ধ হয়ে গিয়েছিল। 1 মাস ধরে ওরা আলিপুরদুয়ার, কুচবিহারে বিভিন্ন ডাক্তারের কাছে চিকিৎসা করিয়েছে, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন রকম ব্লাড টেস্ট করিয়েছে, বিভিন্ন রকম সোনোগ্রাফি করিয়েছে, কিন্তু কোনোটাতেই রোগ ধরা পড়েনি। এবং সাসপেক্টের উপরে ডাক্তাররা চিকিৎসা করেছে, যে হয়তো বোন টিবি হয়েছে, তার জন্য হয়তো এরকম হচ্ছে, বা হয়তো জল জমে গিয়েছে হাঁটুতে, তার জন্য হয়তো হাঁটতে পারছে না, এই ধরনের চিন্তাভাবনা করে ওষুধ দিয়েছে। আর সেই ওষুধগুলো খেয়ে খেয়ে সেই পেশেন্ট একদমই বিছানা থেকে উঠতে পারছিল না। তা নমস্কার বন্ধুরা, আপনাদের যদি আমার এই কথাগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। এবং নিমান্সে কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কোথায় খাওয়া দাওয়া করেছিলাম, কোন হোটেল, সমস্ত কিছু আমি পরের ভিডিওতে দেবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে। সমস্ত কিছু, হোটেলের ঠিকানা, কোন হোটেল, কিভাবে যেতে হয় না হয়, সমস্ত কিছু আমি পরের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সুস্থ থাকুক এই কামনাই করি। আর আমি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, আপনারা একটু প্রে করবেন। বর্তমানে আমি এইটা পরেই থাকতে হচ্ছে আমাকে, এটা আমাকে 3 মাস রাখতে বলেছে, এটা আমি রিসিভ করতে পারছি না। এখন আমার ব্যথা অনেক কম আছে, আশা করি ভালো আছি। আর যাতে পুরোপুরি সুস্থ হয়ে যাই, এটা আপনারা সবাই মিলে প্রে করবেন।